প্রেত চক্র, এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। এই শীতের মরশুমে হেডফোনটা কানে দিয়ে সত্যি ভৌতিক ঘটনাগুলো শোনার মজাটাই আলাদা। তাই আজ সোমবার ঠিক বিকাল 6:30টায় প্রেতচক্রের 144 নম্বর এপিসোডে আরো কিছু নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি শুভ। আজকের এপিসোডটা বেশ জমজমাট হতে চলেছে। আজ তোমাদের জন্য একটা জিনের ঘটনা আছে, বাচ্চা জিনের ঘটনা। আশা করছি আজকের ঘটনাটা তোমাদের বেশ ভয় লাগবে, ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো, তাদের যদি আমাদের ঘটনাটা ভালো লাগে তারা কি করবে? তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করবে, যাতে যখনই আমি কোনো নতুন ঘটনা আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর অবশ্যই কিন্তু লাইক করতে হবে। তোমরা যত বেশি লাইক করবে তত বেশি আমি মোটিভেশন পাই। আজ তোমাদের জন্য একটি মাত্র সত্যি ভৌতিক ঘটনা আছে, বেশ বড় ঘটনা। আজকের ঘটনাটা একটি বাচ্চা জিনকে কেন্দ্র করে। আশা করছি আজকের ঘটনাটা তোমাদের বেশ ভালোই লাগবে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজ যে ঘটনাটা রয়েছে সেটা শুনে নেওয়া যাক। আমার বয়স তখন 6 বছর। আমার নাম অভিক। দক্ষিণ 24 পরগনা জেলার কোন একটা গ্রামে থাকি। কিছু কারণে গ্রামের নামটা প্রকাশ করছি না। আমাদের গ্রামটা ছিল বেশ শুনশান আর নিরিবিলি। গাছগাছালিতে ভরপুর হওয়ায় সূর্যের আলো খুব একটা প্রবেশ করত না। দিনের বেলাতেও কেমন গা ছমছমে পরিবেশ থাকত। ঘটনাগুলো আমার নিজের সাথেই ঘটে যাওয়া। এবার মূল ঘটনাটা শুরু করা যাক। আমার মামার বাড়িটা ছিল বিশাল বড় জমির ওপর। আমাদের বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি ছিল না। যা দু একটা বাড়ি ছিল সেগুলো অনেক দূরে দূরে। আমাদের বাড়ির চারপাশে ছিল বিশাল বড় বড় গাছ আর 3টে বড় পুকুর দিয়ে ঘেরা। বেশি গাছগাছালি থাকায় আমাদের বাড়িতে তেমন একটা আলো প্রবেশ করত না, আর পরিবেশটাও সবসময় গা ছমছমে থাকত। আমাদের বাড়িতে তেমন কোনো সদস্য ছিল না, শুধু আমার মা, দাদু, দিদা, আমার ছোট মাসি আর মেজ মাসি থাকতেন। বাকিরা চাকরির সুবাদে বাইরে থাকতেন। সময়টা তখন ছিল শীতকাল। আমার মেজ মাসি ছিলেন ভরা মাসের গর্ভবতী। এমনই এক মধ্যরাতে আমার মেজ মাসির প্রসব বেদনা ওঠে। তিনি একটা মেয়ে সন্তান জন্ম দেন। ধাইমা, আমার মা, দিদা, আমার ছোট মাসি বাচ্চাটিকে বাইরে বারান্দায় নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিলেন। আমিও তাদের সাথে ওইখানেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার চোখ থেমে যায় পুকুরের ওপারে লেবু গাছের তলায় থাকা একটা অবয়বের দিকে। অবয়বটা ছিল একদম কালো কুচকুচে, মানুষের মতো হাত পায়ের গঠন, কিন্তু চেহারাটা দেখা যায় না। যেহেতু সেদিন আকাশ পরিষ্কার ছিল আর চাঁদের আলো ছিল, তাই আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম অবয়বটিকে। সে এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছিল। আমি তখন ছোট ছিলাম, তেমন বুঝতাম না যে ওটা কি ছিল, তাই আমিও এক দৃষ্টিতে সেটার দিকেই তাকিয়েছিলাম। হঠাৎ করে অবয়বটি আমাকে হাতে ইশারা করে ডাকতে শুরু করে। তখন আমি আমার ছোট মাসিকে জড়িয়ে ধরে বলি, মাসি, ওটা কি যেন দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে, আমাকে ইশারা করে ডাকছে। তখন মাসি বলে, কোথায়? আমি আঙুলের ইশারায় দেখিয়ে দিলাম, কিন্তু তারা তাকে দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই তাদের হাতে থাকা ছোট্ট বাচ্চাটা অনেক জোরে জোরে কান্না শুরু করলো। তখন আমার দিদা আর মাসি আমাকে নিয়ে ঘরে গেলেন
আর দিদা একটু ঝাড়ফুঁকও জানতেন, তাই আমার দিদা আমাদের একটু ঝাড়ফুঁক করে দেয়। সেই দিন রাতে আমার কেঁপে জ্বর আসে এবং বেশ কয়েকদিন আমি অসুস্থ ছিলাম। পরে এক ওঝা এসে আমাকে ঝাড়ফুঁক করেন, তারপর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। ঘটনা এইখানেই শেষ নয়। ওই ঘটনার পর আমার বাবা আমাকে নিয়ে আসে। বলে রাখা ভালো, আমার বাবা মা চাকরির সুবাদে বাইরে থাকতেন, তাই আমি মাঝে মাঝে আমার মামার বাড়ি আর আমাদের বাড়ি এই দুই জায়গাতেই থাকতাম। আমার মামার বাড়ি ছিল গ্রামের ভিতর দিকে। তো এভাবে কিছুদিন ভালোই কেটে যায়। একদিন দাদু কাজের সুবাদে অনেক দূরে যান। বাড়ি আসতে আসতে অনেক রাত হবে। এদিকে দিদা তরকারি রান্না করবে, কিন্তু ঘরে কোনো বাজার নেই, তাই দিদা আমাকে বাজারে পাঠান ডিম নিয়ে আসবার জন্য। তখন রাত প্রায় 8টার কাছাকাছি। আমার মামার বাড়ি থেকে বাজার যাওয়ার দুটি রাস্তা ছিল। একটা মেন রোড দিয়ে 10 মিনিট হাঁটলে বাজার, আর বিপরীত রাস্তায় একটা বড় জমি পার হলেই বাজার। তো দিদা আমাকে জমিটা দিয়ে বাজারে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন। লোকমুখে শোনা যাচ্ছিল ওই জমিটা ভালো না, অনেক খারাপ কিছু সেখানে থাকে। অনেকে নাকি দেখেছে। যেহেতু আমার রাশি ভালো না, তাই দিদা আমার সাথে যান ওই জমির মাঝ দিয়েই। জমির মাঝে একটা বাঁশের সাঁকো ছিল। যখন বন্যায় জল উঠত তখন সবাই ওই বাঁশের সাঁকো দিয়ে চলাচল করত। তো দিদার সাথে যখন আমি জমির মাঝখান দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি ওই বাঁশের তৈরি সাঁকোর নিচে দোল খাচ্ছে কিছুদিন আগে দেখা ওই অবয়বটির উচ্চতা ছিল ওই 10-12 বছর বয়সী বাচ্চাদের মতো। আমি অনেকক্ষণ ওই দিকে তাকিয়ে থাকার পর দিদাকে বললাম, দিদা, এত রাতে ওইখানে ওই কালো ছায়াটা কি দোল খাচ্ছে বলো তো? দিদা বলল, কোথায় দোল খাচ্ছে? আমি আঙুলের ইশারা করে দেখালাম, ওই যে দেখো। দিদা কিছুই দেখতে পেল না, তবে কিছু একটা আন্দাজ করে আমাকে তার বুকের সাথে চেপে ধরে বাড়ি নিয়ে আসলেন। আমার আর ডিম কেনা হলো না। তারপর সেই দিন আবার আগের মতো আমার জ্বর আসে। পরে দাদু এসে সব শুনে আমাকে এক বড় কবিরাজের কাছে নিয়ে গেলেন। তিনি ঝাড়ফুঁক করে আমায় একটা বড় তাবিজ দিলেন এবং বললেন, সাবধানে রাখবে, তাবিজটা যেন হারিয়ে না যায়। ওখান থেকে বাড়ি আসার 2 দিন পরেই আমার গলা থেকে হঠাৎই তাবিজটা উধাও হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। সেই দিন বিকালে আমি দিদার সামনে বসেই খেলা করছিলাম। ঠিক সেই সময় আমার মা ফোন দিয়ে আমার দিদাকে বললেন, অভিক কোথায়? দিদা বললেন, কেন, আমার সামনে বসেই তো খেলা করছে। তখন মা বলল, তাহলে আমার সামনে বসে মাংস খাচ্ছে কে? আমি 1 বাটি মুরগির মাংস রান্না করেছি। অফিস থেকে এসে রুম খুলে দেখি অভিক মাংস খাচ্ছে। পরে নাকি মায়ের কথা শুনে আমার মতো দেখতে ওই জিনিসটা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে হঠাৎ উধাও হয়ে যায়। তখন সবাই বুঝতে পারে ওটা কি ছিল। মাঝে মাঝে নাকি আমাকে খুঁজে পাওয়া যেত না, আবার হঠাৎ করেই আমাকে একসাথে 2 জায়গাতেই দেখতে পাওয়া যেত। তো এসব দেখে অতিষ্ঠ হয়ে আমার বাবা মা আমাকে আরেকজন কবিরাজের কাছে নিয়ে যান, আর উনি ছিলেন অনেক বড় মাপের কবিরাজ। ওখানে যাওয়ার পর উনি যা বললেন তা শুনতে আমার বাবা মা মোটেও প্রস্তুত ছিল না। উনি বলা শুরু করলেন, আমার মা যখন 8 মাসের গর্ভবতী ছিলেন, তখন আমার দাদুর বাড়ির সবাই মিলে একটা বিয়ের অনুষ্ঠানে যায়। বিয়েটা ছিল আমার বাবার
মামাতো বোনের। বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়, আর আমার মায়ের শরীরটা বেশ ভালো না থাকায় মা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে চায়। তো আমার দাদুর এক বোন আমার মাকে নিয়ে বাড়ি ফিরে আসার উদ্দেশ্যে রওনা হয়। উনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার জন্য শর্টকাট রাস্তা বেছে নেন। রাস্তাটা ছিল জঙ্গলের ভেতর দিয়ে, আর আমার মা ছিল ভরা মাসের গর্ভবতী। তো উনার আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে, আর জঙ্গলের ভেতরে ছিল একটা শিমুল গাছ। আমার মা কিছুটা হাঁপিয়ে পড়ায় ওই শিমুল গাছের নিচে একটু বসে পড়ে। ওইখান থেকে নজর পড়ে আমার উপর, আর সেই দিন থেকে ওটা আমার সঙ্গী হয়ে যায়। মূলত ওটাই ছিল একটা জিনের বাচ্চা, যার বয়স ছিল অনেকটাই কম। আমি পেটে থাকা অবস্থায় সে আমার সঙ্গী হয় এবং একটা বন্ধুর মতো সব সময় আমার পাশেই থাকতো। আমার মনে আছে আমি ছোটবেলায় একটা বাচ্চার সাথেই খেলতাম, যে হঠাৎ হঠাৎ উধাও হয়ে যেত। আমার দাদুর একটা ফুলের বাগান ছিল, সেখানে আমি একটা বাচ্চার সাথে খেলতাম, কিন্তু কেউ আসলে দেখতো আমি একা একাই খেলা করছি, আর সে হঠাৎ উধাও হয়ে যেত। সে নাকি বিভিন্ন সময় বিভিন্ন রূপে আসতো, এমনকি সে আমাকে পড়াতো। সে নাকি অনেক জ্ঞানী ছিল। কবিরাজ জানায় এই জিনকে কেউ ছাড়াতে পারবে না। এই জিনটা ভালো, আমার সাথে নাকি ভাইয়ের মতোই থাকে। ওই কবিরাজ আরো বলেন, যখন আমার 12 বছর বয়স হবে তখন নাকি সে নিজে নিজেই চলে যাবে। সে মাঝে মাঝে নিজের রূপে আসতো, আর সেই কারণে আমি ভয় পেয়ে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তাম। আর আমাকে যে একই সময় 2 জায়গাতে দেখা যেত, সেটা নাকি ওই জিন ছিল, যে আমার রূপ নিয়ে বিভিন্ন জায়গায় যেত। তাই আমাকে একসাথে 2 জায়গাতেই দেখা যেত। তবে সে কখনো আমার ক্ষতি করেনি। আমার 12 বছর বয়স হওয়ার পর থেকে তাকে আর আমি দেখিনি। এখন কোনো তাবিজ ঝাড়ফুঁকের আশ্রয় নিই না। এখন অনেক ভালো আছি। তবে আমার মনে হয় মাঝে মাঝে সে আমার কাছে আসে, তার উপস্থিতি আমি অনুভব করি, কিন্তু সে আমার কোনো ক্ষতি করে না। শুভদা, এই ছিল ঘটনাটা। আশা করছি তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে পড়ে শুনিও। তাহলে কেমন লাগলো আজকে আমাদের 144 নম্বর এপিসোডটা? আজ অনেকদিন বাদে একটা বেশ রোমহর্ষক জিনের ঘটনা তোমাদের কাছে আনলাম। আশা করছি আজকের ঘটনাটা তোমাদের বেশ ভালো লেগেছে, ভয় লেগেছে। যদি আজকের ঘটনাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এপিসোডটাকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। আর অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেল ভিজিট করছো, যদি আমাদের ঘটনাটা শুনে তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ঘটনা আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে আমাদের নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো ঘটনা আছে, সত্যি ভৌতিক ঘটনা হতে পারে, সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাটা তোমরা চাইলে খুব সহজে লিখে বা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে? প্রেতচক্র23@gmail.com এ মেল করতে হবে, অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। আরেকটা কথা যেটা না বললেই নয়, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ভৌতিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করা। তোমরা যে ঘটনাগুলো পাঠাও সেই ঘটনাগুলোই আমি তোমাদেরকে পড়ে শোনাই গল্পের আকারে। আমি কিন্তু গল্পের সত্যতা যাচাই করি না। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে বৃহস্পতিবার ঠিক বিকাল 6:30টায় আরো নতুন নতুন
কিছু ভয়ঙ্কর ঘটনার সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেত চক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।